কাল ছিল রাধারানীর জন্মাষ্টমী। কিভাবে রাধারানীর জন্মাষ্টমী পালন হয় আর কিভাবে রাধারানীর অভিষেক করা হলো, আমরা কোন কোন জায়গায় গিয়ে রাধারানীকে অভিষেক করালাম, সবকিছু মিলেই থাকছে আজকের এই ব্লগটা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে মা আর আমি মিলে কিন্তু রাধাষ্টমী উপাস হয়েছি। এটা হচ্ছে আমাদের পাড়ার মাঝে একজনের বাসার ভিতরে মন্দির, আর সেইখানে রাধা গোবিন্দের পূজা হয়। এইখানে এসেছে এইবার রাধারানীর অভিষেক দেখার জন্য। আমরা যখন এসেছিলাম তখন গীতা পাঠ হচ্ছিল, রাধারানীর জন্মের কাহিনীর গ্রন্থ পাঠ হলো, তারপর এই যে কীর্তন হচ্ছে, অন্যদিক দিয়ে রাধারানী অভিষেক শুরু করে দিয়েছে। মোটামুটি অনেক ভক্ত ছিল এইখানে, যার কারণে কিন্তু রাধারানীকে অভিষেক করাতেও অনেক সময় লেগে যাচ্ছিল। আর আমরাও কিন্তু ধীরে ধীরে রাধারানীর কাছে দিক দিয়ে এগিয়ে যাচ্ছিলাম রাধারানীকে অভিষেক করাতে। প্রায় বেলা 1টার মতো বাজে এখন। এইখানে অভিষেক করানো শেষ করে আমরা যাব আবার গোপাল মন্দিরে। আর রাধারানীকে অভিষেক করানো হয় যেই রকম ভাবে, সেই রকম ভাবেই কিন্তু কৃষ্ণের অভিষেকও করানো হয়েছিল। প্রথমত রাধারানীকে যেগুলো দিয়ে অভিষেক করানো হয় সেইগুলোতে থাকে হচ্ছে সব ধরনের ফলের রস, তারপর ঘি, মধু, কর্পূর, কাঁচা দুধ, এই সমস্ত দিয়ে প্রথমত রাধারানীকে অভিষেক করানো হয়। দ্বিতীয় বালতিতে জল থাকে, তারপর সেই জল দিয়ে আবারও রাধারানীকে অভিষেক করানো হয়। ওই মন্দিরে অভিষেক করানো শেষ করার পরপরই কিন্তু আমরা চলে এসেছি গোপাল মন্দিরে। ওই মন্দিরে এখন অভিষেক করানো হচ্ছে, শেষ হয় নাই, আরো অনেক ভক্ত রয়ে গেছে। গোপাল মন্দিরে আসার পর দেখলাম যে সেই মন্দিরের মতোই ঠিক কীর্তন হচ্ছে, প্লাস রাধারানীকে অভিষেক করানো হচ্ছে। আর এইখানটাতে কিন্তু আমরা আসার অনেক আগে অভিষেক করানো শুরু হয়ে গেছিল। কৃষ্ণের জন্মাষ্টমীতে যেরকম প্রচুর পরিমাণে ভক্ত হয়েছিল কৃষ্ণের অভিষেক করানোর জন্য, সেরকম কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত এই রাধা অষ্টমীতে হয়। মন্দিরে যেহেতু ভক্তের পরিমাণ খুবই কম ছিল, তার জন্য কিন্তু যাওয়ার কিছুটা সময় পরপরই আমরা রাধারানীকে অভিষেক করিয়ে নিলাম। আর কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তো আমি অভিষেকই করাতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে ভক্ত ছিল। আর সেইখানে হুড়াহুড়ি করে আমি যাইনি অভিষেক করানোর জন্য, কারণ আমাদের বাসার সামনে গিরিধারী মন্দিরে আমি অভিষেক করিয়েছিলাম। যে এক জায়গাতে অভিষেক করালে যে কথা, দুই জায়গাতে করালেও তো একই কথা। সব জায়গাতে তো কৃষ্ণেরই অভিষেক করানো হচ্ছে, তাই না? এই যে এইবার কিন্তু আমি রাধারানীকে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। রাধারানীর অভিষেক শেষ করার পর অনেকেই মন্দির প্রদক্ষিণ করতেছে, অনেকেই বসে নাম কীর্তন করতেছিল। আমিও এসে বসে পড়লাম নাম কীর্তন যেখানে হচ্ছিল সেইখানটাতে। উপবাস থাকার পর নাম সংকীর্তন শ্রবণ করা কিংবা গীতা পাঠ শ্রবণ করা কিংবা ভক্তর সঙ্গ করলে কিন্তু দেখবে যে নিজের মাঝেই একটা অন্যরকম পবিত্রতা কাজ করে, নিজেকেই নিজে অন্যরকম একটা মনে হয় যে কিরকম নিজে বলেও বোঝানো যায় না। রাধারানীর অভিষেক শেষ হয়ে গেছে, ভক্তরা সবাই কিন্তু বাসায় চলে যাচ্ছিল। আর রাধারানীকে ড্রেস চেঞ্জ করতে নিয়ে গেছে মন্দিরের ভিতরে। বিকেলবেলা করে গোপাল মন্দিরে গীতা পাঠ করা হবে। বাসায় আসার পর মা বলতেছিল রাধার উপবাস নাকি অর্ধেক বেলা, যার কারণে কিন্তু আমি বিকেল 3টের দিকে জল খেয়ে উপবাস ভেঙে ফেলেছিলাম। মা কিন্তু উপবাস ভাঙিনি, সন্ধ্যার পর পুজো দেওয়া হবে, তারপরে মা উপবাস ভাঙবে। তখন তো আমি শুধু জল খেয়ে উপবাস ভেঙেছি, তারপর কিন্তু আর কিছু খাইনি। পুজো দেওয়ার পর যা ফল টল প্রসাদ হবে সেগুলো খাবো। এখন বসে বসে পূজার জন্য ফলামান্য করতেছিলাম। কিছুটা সময় পরেই সন্ধ্যা হয়ে যাবে। ফলামান্য শেষ করার পর আবার ঠাকুরের জন্য সাবু, চিনি, কলা, তার মাঝে দুধ দিয়ে একটা ভোগ বানিয়ে নিলাম। শরবত খেয়ে উপবাস ভাঙার পর দেখা যায় যে কোনো রকম খাবারের প্রতি লোভ লালসা পড়ে না, কারণ উপবাস থাকার পর এই শরবতটুকু খাওয়ার পর শরীর একদমই ছেড়ে দেয়। তার আগ পর্যন্ত যতটা না স্ট্রং থাকে, তারপর কিন্তু একদমই স্ট্রং থাকে না শরীর। সন্ধ্যা হয়ে গেছে, আমার পূজার সবকিছু রেডি হয়ে গেছে। বাইরে সন্ধ্যা প্রদীপ দেব, সবকিছু রেডি করে নিয়েছি। সন্ধ্যা প্রদীপ বাইরে দিয়ে আসার পর ঘরের মাঝে একটুখানি আমি গীতা পাঠ করি, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাই। আর বাবা বাজার থেকে পরের দিন তো পারণের জন্য সব আয়োজন পাতি নিয়ে আসলো বাজার থেকে। এই তো মূলা শাক এনেছে, ডাটা শাক এনেছে, তারপর এনেছিল নতুন সবজি একটা, যেটা শীতের মৌসুমে আগাম বার্তা নিয়ে সবজিটা হাজির হলো। সেই সবজিটার নাম হচ্ছে শিম। আজকের মতো তাহলে এইখানেই টাটা। পারণের ব্লগের অপেক্ষা করো। আর পারণের ব্লগ পেতে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।